জলদি সবাই উঠে পড়ো, ট্রেন না হলে মিস হয়ে যাবে। সবাই দ্রুত ট্রেন চড়ে উঠল। অদূরে পৃথা আর সামাদ দেখতে পাচ্ছে পাঞ্জাবি পাগড়ি পরা সেই বরপক্ষের লোকগুলোকে। ট্রেনের স্পিড এবার বেড়ে যাওয়ার কারণে ওদের কাউকে আর ধরতে পারল না সেই লোকগুলো। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে অর্পি, আনান, সামাদ আর পৃথা। আনান খুশি স্বরে সামাদকে বলল, এবার পার্টি হবে ভাই, তোর আর পৃথার বিয়ে কেউ আটকাতে পারবে না। এদিকে মাইশা এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। পৃথা আর সামাদ যে পরিস্থিতিতে আছে তার থেকেও আরো অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে মাইশা। কেমন যেন গায়ে হিম করা অনুভূতি। কিছুক্ষণ আগের কথা, রাতের আধারে বিয়ের শাড়ি পরা এক কনেকে নিয়ে স্টেশনের দিকে এলোপাথারিভাবে দৌড় দিচ্ছে মাইশা আর ওর বন্ধুরা। একটু আগে বিয়ের কনেকে পালিয়ে নিয়ে আসার মতো এক ভয়ঙ্কর কাজ করেছে সবাই। পৃথা শাড়ি পরে সামাদের হাত ধরে কোনো রকম ছুটে চলেছে। এদিকে পিছন পিছন দৌড়চ্ছে বরপক্ষের কিছু লোক আর পৃথার বড় ভাইয়েরা। আনান অস্থির হয়ে বলল, আরে পায়ে গিট্টু লাগায় রাখছো সবাই, জলদি দৌড়া, পিছনে এই কুত্তাগুলা ধরলে আমাদের কল লাগাইটা দিব। ইতিমধ্যে পৃথা পায়ে একটু ব্যথা পেয়েছে, তবুও থামেনি কেউ। এখন থামার পরিবেশ না, যত দ্রুত সম্ভব ঢাকার ট্রেন ধরতে হবে। স্টেশনের সামনে পঞ্চগড় রেল স্টেশন সাইনবোর্ডটি দেখে বুকে আবারও আশার আলো জেগে উঠল সবার। এদিকে পেছন থেকে কথা শোনা যাচ্ছে, থামো সবাই, না হলে গুলি করতে বাধ্য হব। বদমাইশের দল, এতক্ষণ গুলি করস নাই, এখন কি করবি বেটা? তোদের গুলি তোরাই খা। অর্পি বিক্ষিপ্ত সুরে বলল। অন্য সময় অর্পি একথা বললে সবাই হাসিতে হুমড়ি খেয়ে পড়ত, কিন্তু এখন হাসার সময় না। প্ল্যাটফর্মের জনসম্মুখের ভিড়ে লুকিয়ে পড়ল সবাই। এদিকে ওই লোকগুলো হন্যে হয়ে ওদের খুঁজছে। স্টেশনের কিছু লোকজন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল বিয়ের শাড়ি পরা পৃথার সাথে ওদেরকে এইভাবে দেখে। সামাদ তড়িঘড়ি করে বলল, ঢাকার ট্রেন কোনটা আনান? জলদি উঠে পড়তে হবে তো। এনি প্রবলেম? হঠাৎ কারো শীতল কণ্ঠ শুনে পিছিয়ে পড়ল সবাই। লম্বাটে মুখাকৃতির এক সুদর্শন ছেলে হাতে পেপসির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা মাউন্টেন ব্যাগ। ছেলেটার সাথে রয়েছে আরো দুজন তার সমবয়সী যুবক যুবতী। পৃথা এবার কাতর গলায় বলল, ভাইয়া একটু জলদি বলবেন যে ঢাকার ট্রেনটা কোথায়? পালিয়ে এসেছো বিয়ের আসর থেকে? ও হ্যাঁ। ট্রেনে উঠলেই হবে? টিকিট না থাকলে ট্রেনের কন্ডাক্টর মশাই ধাক্কা দিয়ে ফেলে দিবে। আপনি কি বলেন তো যে ঢাকার ট্রেন কোনটা? হই হুল্লোড়ের শব্দ পেয়ে হিম ধরে যায় সবার। এখানে কিছুক্ষণ দাঁড়ালে যে কোনো মুহূর্তেই লোকগুলো দেখে ফেলবে। আনান ছেলেটাকে বলল, ভাইয়া টিকিট পরে দেখবো না, আগে ট্রেনে উঠে নেই, ওই কন্ডাক্টর মশাইয়ের থেকে এরা বেশি ভয়ঙ্কর। বুঝতে পেরেছি। আয়াতের সাথে থাকা শাওন এবার বলল, আমার সাথে চলো তাহলে, আমাদের ফার্স্ট ক্লাস কেবিনে তোমাদের ব্যবস্থা করে দিবনি। ওদের কথা শুনে অবাক হলো মাইশা আর ওর বন্ধুরা। এরকম পরিস্থিতিতে যে এভাবে সাহায্য পেয়ে যাবে ওরা এটা ভাবতে পারেনি। সবাই তিথির পিছন পিছন যাওয়ার জন্য প্রস্তুত হলেও মাইশা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আয়াত তা দেখে বলল, তুমি কি চাও যে এই ভরা প্ল্যাটফর্মের সামনে তোমায় কোলে তুলে নিয়ে যাই? বর্তমান থাপ্পড়ের তুখর শব্দ উত্তপ্ত হয়ে উঠল ট্রেনের বিলাসবহুল এই কেবিনটি। ট্রেনের ঝকঝক শব্দের থেকে আয়াতের গালের থাপ্পড়ের শব্দটা কানের মধ্যে অদ্ভুতভাবে বেজে উঠছে। ইতিমধ্যেই মাইশা কষিয়ে একটা চড় মেরেছে আয়াতকে। কেবিনের ভিতরে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। আয়াতের মাথায় ধপ করে এবার আগুন জ্বলে উঠল। জীবনে এত নাম যশ অর্জন করেছে, অথচ কখনো ভাবতে পারেনি যে এমন পুচকে মেয়ের কাছে থাপ্পড় খেয়ে বসবে। আয়াত চিল্লিয়ে বলে উঠল, কি হিসেব করে আমি চড় মারলে তুমি? হাউ ডেয়ার ইউ! ওই মেয়ে, আপনার তো সাহস কম না? কি হিসেবে ভরা প্ল্যাটফর্মের সামনে আমায় কোলে তুলে এখানে আনলেন? তো কি করব আমি? তোমাদের ধরার জন্য ওই লোকগুলো ধেয়ে আসছিল, আর তুমি তো স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়েছিলা। হ্যাঁ ছিলাম তো, তাই বলে কোলে তুলে নেবেন? আনান এবার মাইশাকে বলল, তুই থাম বোন, ভুলে যাইস না আমরা এখন ওনার কেবিনে আছি। মাইশা আরো জোরে চিল্লিয়ে বলল, তো কি হয়েছে, এর জন্য কোলে তুলে নেব? হ্যাঁ, অসভ্য কোথাকার। আপনাদের মতো ছেলেদের ভালো মতো চিনি, একটু হলেই মেয়েদের সাথে লুতুপুতু করতে মন চায়। আয়াতের চোখ মুখ এবার লাল হয়ে গিয়েছে, এক কথায় ভয়ঙ্কর ভাবে ক্ষেপে গিয়েছে। আয়াতকে এভাবে রেগে যেতে দেখে শাওন বিড়বিড়িয়ে বলল, হয়েছে কাম, এবার এই মেয়েটা শেষ। ওখান থেকে যেতে চাও নাকি এই মেয়েটাকে এখান থেকে দাঁড়িয়ে দিবে? আনান থতমত গলায় বলল,
কি? আমি কি নাইজেরিয়ান ভাষায় বললাম? হয়তো তোমরা যাও, না হলে এই ইডিয়েট মেয়েটাকে যেতে বলো। মাইশা বলল। শুধু আমি কেন, আমরা সবাই যাব। আপনার মতো অসভ্যের কাছে কাউকে রাখবো না। ভেবে নিও কিন্তু, এই পুরো ক্যাবিনেটটা আমাদের বুক করা। এখানে 10 জন হলেও কোনো কন্ডাক্টর কিছু বলবে না, কারণ ক্যাবিনেটের টিকিট আছে আমার কাছে। যদি বাইরে গিয়ে টিকিটহীন প্যাসেঞ্জারের মতো তোমরা ধরা পড়ে যাও, অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। অর্পি থতমত গলায় বলল। না না, আমরা এখানেই থাকবো, প্রয়োজন হলে আপনার হাত পাও টিপে দেব। এক চড়ে তো সব কটা দাঁত ফালাই দিবি। আর তোরা সবাই আমার সাথে জেনারেল ওয়ার্ডে যাবি। আনার কপাল চাপড়িয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলল। বোন, তোর পায়ে ধরি বোন, দরকার পড়লে ভাইয়ের বদলে আমারে পয়সা চড় মার, তবু এখান থেকে বের হওয়ার নাম নিস না। অনেক ঝামেলা করে ঢাকা থেকে পৃথার বিয়ে আটকানোর জন্য পঞ্চগড় আসলাম। এখন সুন্দর মতো ঢাকা গিয়ে ওর আর সামাদের বিয়ে দিতে পারলেই হলো। আমাদের মধ্যে সবচেয়ে বুঝবান তুই, তবে তুই এমন বাচ্চাদের মতো উঠে পড়ে গিয়েছিস কেন? মাইশা সাপের ফনার মতো ফোঁস করছে। সামাদ আর আনান ছাড়া অন্য কোনো ছেলের সংস্পর্শে ওর কাছে বিরক্তিকর লাগে। অর্পি তখন বলল। প্লিজ রিয়াক্ট করিস না মাইশু। তাছাড়া দ্য গ্রেট আরহাম আয়াত ভাইয়া কত ভালো, বর্তমান পাবলিক ফিগার হওয়ার সত্ত্বেও কি সুন্দরভাবে আমাদের হেল্প করেছে। আরহাম আয়াত নামটি শুনে দু কদম পিছিয়ে গেল মাইশা। ছেলেটার চেহারা এতক্ষণ চেনা চেনা লাগলেও নামটি শুনে স্পষ্ট চিনে ফেলেছে। বাংলাদেশের টপ 10 ট্রাভেল ব্লগারদের মধ্যে আরহাম আয়াত একজন। ট্রাভেলের সকল এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুষ্ঠানে হোস্ট হিসেবে কাজ করছে সে। অর্পির কথা শুনে আয়াতের রাগটা একটু হলেও কমলো। তারপর অর্পিকে উদ্দেশ্য করলো। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রামে ফলো দিও কিন্তু। মাইশা এবার দাঁতে দাঁত চেপে বলল। এই জন্যই তো আমি বলি আপনার এমন চিপকা চিপকি টাইপ চিন্তা ভাবনা কেন। পাবলিক ফিগারদের এই একটা সমস্যা, সারাদিন শুধু মেয়েদের সাথে চিপকা চিপকি আর ঘেঁষাঘেঁষি করতে মন চাই। আয়াতের চোয়াল পুনরায় শক্ত হয়ে উঠল। জীবনে এতটা অপমান আয়াত কখনোই হয় নাই যতটা এই কয়েক মিনিটে এই মেয়েটা করে ফেলেছে। আয়াত গম্ভীর স্বরে বলল। গেট লস্ট ফ্রম হিয়ার। সামাদ, পৃথা, আনান, অর্পি সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। মাইশা আগুনের ফুলকির মতো এক পলক তাকিয়ে নিল ওদের দিকে, চাপা গলায় বলল। তোরা যাবি? সবাই নিশ্চুপ। মাইশা বলে উঠল। সবগুলা বেঈমান, তোরা একটাও আমার সাথে যোগাযোগ রাখবি না, আমি একাই ঢাকায় চলে যাব। মাইশা একথা বলেই হন করে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল কেবিনেট থেকে। উচ্চ শব্দে কেবিনেট দরজাটি লাগিয়ে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল পুরো পরিবেশটি। এতক্ষণ আয়াত আর মাইশার ঝগড়ার জন্য চারিদিকে উন্মেদনায় ছেয়ে গিয়েছিল। আয়াত চুলগুলো পিছনে ঠেলে দিয়ে সিটে বসে পড়ে। মেয়েটার কথাগুলো মনে করলেই চোখ মুখ যেন লাল হয়ে যায়। পৃথা আমাদের এক হাতে চাপটে বসে আছে। অর্পি আর আনান বসেছে কিছুটা দূরত্ব নিয়ে। আরহাম আয়াতের রাগ সম্পর্কে এর আগে বেশ কয়েকবারই শুনেছে ওরা। আর মাইশার সাথে এখন একজন গেলে আয়াত হয়তো রাগের বশে ওদের বের করে দিতে পারত, যা পৃথা আর সামাদের জন্য একেবারেই সেফ না। তাই আনান বিচক্ষণতার সাথেই সবাইকে চুপ থাকতে বলল। লাইক সিরিয়াসলি, ওই ঝগড়াটে মেয়েটা তোমাদের ফ্রেন্ড? আমি পরিস্থিতির শিকার হয়ে ওকে কোলে নিয়েছি দেখে আমায় চড় মারলো? আয়াত শক্ত মুখে ওদের মুখে কথা ছুঁড়ে মারল। সামাদ এবার আগ বাড়িয়ে বলল। মাইশার পক্ষ থেকে আমরা সরি বলছি ভাইয়া। আসলে ও ছেলেদের থেকে সব সময় 10 হাত দূরে থাকে, শুধুমাত্র ওর আব্বু, ভাই আর আমাদের দুজনকে ছাড়া। তাছাড়া আমাদের জন্য ও অনেক স্ট্রেসে ছিল। পৃথা এবার বলল। হ্যাঁ ভাইয়া, আমি আর সামাদ আসলে দুজনকে ভালোবাসি, কিন্তু আমার বাবা নিজের অসুস্থতার নাম করে আমায় পঞ্চগড়ে আসতে বলে, আর হুট করেই গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। তখন মাইশাই সব প্ল্যান করে, সবাইকে সাথে নিয়ে এখানে এসে আমার বিয়ের আসর থেকে পালাতে সাহায্য করে। আয়াত কিছু না বলে দেয়ালের সাথে ঝুলন্ত ফ্যানটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আয়াত কিছু একটা ভেবে টেবিল থেকে নিচের ক্যামেরা নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। শাওন তখন আয়াতকে বলল। মেয়েটাকে নিয়ে আসবি? আয়াত বিদ্রুপ স্বরে বলল। পাগল, আমি নিজের থেকে ওই ইডিয়েট মেয়েটার কাছে যাব? মেয়েটার কথাগুলো মনে পড়তেই মাথা আমার নষ্ট হয়ে যায়। এখন ক্যামেরা নিয়ে ছবি তুলবো, ওদের খেয়াল রাখিস।
পানে তাকিয়ে থাকলো সেদিকে। আনান এবার বলল, এই জার্নিটা আমি আমার এই কোচি জীবনে কখনোই ভুলবো না। ট্রেনের ঝকঝক শব্দে মুখরিত হয়ে গিয়েছে চারপাশ। চাঁদের ক্ষীণ আলো তীর্যকভাবে আছড়ে পড়ছে ট্রেনের বগিতে। একরাশ রাগ আর চিন্তা নিয়ে বুকটা ধুকপুক করছে মাইশার। একে তো ওই আরহাম আয়াতের কাজটার জন্য রাগ, আবার টিকিটহীন প্যাসেঞ্জার হওয়াতে মনে এক চাপা ভয়। যেভাবেই হোক এইসব চিন্তা চেতনার উদ্যোগ ঘটাতে হবে। ব্যাগটা সিটে রেখে ট্রেনের দরজার কাছে দাঁড়ালো মাইশা। সেখানে দাঁড়াতেই একরাশ ঠান্ডা হাওয়া স্পর্শ করে ওর সারা দেহে। সাদা জামা পরিহিতা এই রমণীকে এখন যেন লাগছে শুভ্র পরি। সবুজ সতেজ হাওয়ায় এই বিষাক্ত মনটা নিমেষেই মিলিয়ে গেল। অন্ধকারে মাইশার ফোবিয়া আছে, কিন্তু চাঁদের আলোর প্রতিফলনে জায়গাটা মোটামুটি স্বচ্ছ, তাই মাইশা তেমন ভয় পেল না। একটু উত্তেজনা নিয়ে ট্রেনের বাইরে উকি দেয় মাইশা। এতটাই বাতাস সে ঠিকমতো তাকাতেই পারছে না, কিন্তু তৎক্ষণাৎ পেছন থেকে কেউ ওর হাত টান দিয়ে ভেতরে নিয়ে আসলো। খানিকটা অবাক হয়ে যায় মাইশা ঘটনা চক্রে। পিছন ঘুরতেই যেন ও স্তব্ধ হয়ে গেল। আয়াত নামের ছেলেটা নির্লিপ্ত ভঙ্গিমায় তাকিয়ে আছে, চোখে মুখে তীক্ষ্ণতার রেশ। চাঁদের ম্লান আলো ছেলেটার কালচে বাদামি চোখ দুটো মোহনীয় করে তুলেছে। রেডিওতে ছেলেটার কণ্ঠ যতটা না সুন্দর শোনা যায়, তার থেকেও যেন বহু গুণে সুন্দর দেখতে। এক পলকের মোহনীয় সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল মাইশা। ওর হাতটা এখন আয়াতের হাতে আবদ্ধ। আয়াত এবার চিল্লিয়ে বলে উঠল, মরার শখ হয়েছে? এভাবে উকি দিচ্ছ কেন? ভারী ডেঞ্জারাস মেয়ে তো তুমি। এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারো না? আয়াতের ক্রূর গলায় ধ্যান ভাঙে ওর। দেখতে মোহনীয় হলে কি হবে, কথাবার্তায় ততটাই রকচটা ভাব। আমি মরি বা না মরি আপনার কি? আপনি আমার দায়ভার নেবেন? হ্যাঁ, আর অসভ্যের মতো হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। আবারও খেপে গেল আয়াত। আয়াত কখনোই কোনো মেয়ের সংস্পর্শে থাকে না, আর এই পুচকে মেয়েটা তো ননস্টপলি ওকে অপমান করে যাচ্ছে। আয়াত এবার ওর হাত চেপে নিজের কাছে নিয়ে আসলো। রাগ এতটাই মাথায় চড়া দিয়ে উঠেছে যে আয়াত এখনো নিজের হিতাহিত চিল্লি। ছাড়বো না। কি করবে তুমি? সারুন, নয়তো ভালো হবে না। নিজেকে কি মনে হয় তোমার? মেয়েরা আমার সাথে এক ঝলক কথা বলার জন্য মরিয়া হয়ে ওঠে, আর তুমি পুচকে মেয়ে হয়ে আমায় অসভ্য বলছো? ওলে বাবারে, দেখা নেই বাত্রা নাই, হুট করে কোলে তুলে নেবে। আমি অসভ্য বলবো না তো কি মহাপুরুষ বলবো? শুনে ভেতর থেকে শাওন, তিথি, সামাদ, পৃথা, অর্পি, আনান সবাই বেরিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ লেগে গিয়েছে। আয়াত তবুও শান্ত হয়ে বলল, হে ইউ স্টুপিড গার্ল, লাস্ট বার ওয়ার্নিং দিব চুপ করতে। ফার্দার তোমার মাথা চিবিয়ে খেতেও 2 মিনিট ভাববো না। আমিও দেখবো আপনি কিভাবে করেন। আল্লাহ, আমারে উদাত ফলাই দিছে, কামড়ে হাতের মাংস তুলে ফেলবো। আনান এবার ওদের দুজনের মাঝে গিয়ে বলল, আল্লাহ তোরে দাঁত দিলে আমার হাত দিছে, আর এই 2 হাত জোর করে তোর কাছে রিকোয়েস্ট করলাম, তুই এবার থাম। দরকার বললে আমার থাপ্পড় মার, আমার অসভ্য বল, যা ইচ্ছা তাই বল, তবুও কামড়াকামড়ি করবি না। আয়াত এবার কোনো মতে নিজের রাগ দমিয়ে মাইশাকে বলল, তোমার ফ্রেন্ডের জন্য তোমায় ছেড়ে দিলাম, না হলে এই আরহাম আয়াত তার অপমান করা ব্যক্তিকে কখনোই ছাড়ে না। মাইশা কিছু বলতে গেলেই অর্পি তেড়ে বেড়ে ওর মুখ চেপে ধরল, কানে ফিসফিসিয়ে বলল, অনেক কামড়াকামড়ি চিল্লাচিল্লি করার প্ল্যান করছিস, এবার আল্লাহর ওয়াস্তে থাম। মাইশা দমে গেল অর্পির কথায়। এই ছেলের সাথে ফালতু ফালতু ঝগড়া করার কেনই মানে হয় না। আয়াত এবার দ্রুত পায়ে কেবিনেটের ভিতরে চলে গেল। তিথি আর শাওন নিষ্প্রভ দৃষ্টিতে সবার মুখপানে তাকিয়ে আছে। শাওন এবার বলল, আয়াতের বেশ রাগ আছে জানি, কিন্তু কোনো মেয়ের উপর এতটাও খেপে যেতে দেখিনি। তবে মেয়েটা কিউট না? রাগের মধ্যে আয়াতকে যে কথাগুলো বললো, সে আমার তো দম ফাটা হাসির অবস্থা হয়ে গেছিল। শাওন হেসে দেয় তিথির কথায়। ব্যাপারটা আসলেই মজার। আনান এবার হাত জোর করে মাইশাকে বলল, আল্লাহর ওয়াস্তে এরপর একটা কথাও তুই বলবি না, ভুলে যাইস না, আগামীকাল অনেক কাজ আছে, সুতরাং উল্টাপাল্টা কোনো কিছু বলবি আমি ভুলে যাবো তুই আমার ফ্রেন্ড। আরে বলো, একটা কঠিন পরিস্থিতিতে ওনারা আমাদের হেল্প করছে, আর তুই কি বাংলা সিনেমার মতো কাহিনী শুরু করছিস? আবার কোথাকার। জীবনে কোনো মেয়ের তোর সাথে ঘেঁষাঘেঁষি করলে তখন বুঝবি ব্যাটা। এখন ওই আরহাম আয়াতের ওকালতি করতে হবে না।
নিদ্রাহীন রাত, অল্প সময়ের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে। তবে এখন সব স্বাভাবিক। সবাই খোশ গল্পে মেতে উঠলেও চুপ আছে মাইশা আর আয়াত। অর্পি মাইশার কানে ফিসফিসিয়ে মাইশাকে বলল, দোস্ত, তুই কেমনে পারলি এই হ্যান্ডসাম ছেলেটাকে অসভ্য বলতে? আমারে কোলে নিলে আমি খুশিতে নাগিন ডান্স নিতাম। ইয়াক, আমি মরে গেলেও এসব লুচু বাঘের দিকে চোখ তুলে তাকাবো না। লুচ্চা বদনা একটা। তুই কি জানিস যে তোকে বিয়ের আসর থেকে নিয়ে আসতে গিয়ে আমাদের জান পালাই পালাই করছিল? মাইশা সরু চোখে বলল পৃথাকে। পৃথা এখনো বিয়ের শাড়ি পরা অবস্থায় বসে আছে। অন্য কোনো সময় এমন ভারী সাজ বেশ অসহ্যকর লাগলেও এখন পৃথার মনে শান্তি। হয়তো জীবনের বড়সড় এক শঙ্কা থেকে পালিয়ে আসার জন্য এমন মনে হচ্ছে। পৃথা মিহি গলায় বলল, এভাবে বলছিস কেন? আনান এবার ভ্রু কুচকে বলল, তো কিভাবে বলবে ও? তোর বাপ ভাইগুলো আস্ত একটা রাম ছাগলের খামার, তুই জানোস? তাহলে কিভাবে ওই 44 বছরের বুইরা বেটার লগে তোর বিয়ে দেওয়ার জন্য উঠা পড়ে লাগলো? আর বেটাটাও নাইলে কি অনার্সে পড়বো এক কোচি মেয়ের সাথে বিয়ে করব? আইসে বিয়ের শখ কত! আমার এক নানি আছে, জামাই মশে 10 বছর আগে। সেই মহিলার লগে বিয়ে দিলে পুরাই ফুলকুলি ছুটি হইব। এমনে এই বুইরা জামের কথা বলিস না আনান। দেখ, আমাদের পৃথা ভেবে রাগ করতেছে। বলেই মুখ টিপে হাসে অর্পি। একই সাথে বাকিরাও। আয়াত ওদের কাণ্ড কারখানা দেখে বেশ মজা নিচ্ছে। পৃথা কাঁদো কাঁদো গলায় বলল, তুই আমার বাপ ভাইদের রাম ছাগল বলি আয়ান? শুধু তাদের না, তোরেও বলবো রাম ছাগলি। তোর এই হারামজাদা ভাইগুলো এত কিছু করে ফেলছিল, আর তুই কুম্ভকর্মের মতো কিছুই বলস নাই কেন? বলতে পারতি না যে তুমি সামাদকে ভালোবাসিস? সেম ইজ রিলেশন, মেনে নিত না ওরা। এখন বিয়ে করলে মানবে? তোদের পিরিত দেখা আমার গার্লফ্রেন্ড পড়ানোর শখ মিটটা গেছে। তোর জন্য এই সামাদ কুত্তাটা পাগলের মতো ছটফট করছিল। পরে মাইশা এসে তোরে ভাগানোর প্ল্যান করলো, আর সব ব্যবস্থা তো আমি করলাম। বলো কি আনান, এই দস্যুমি এত প্ল্যান করেছে? আমি তো ভেবেছিলাম ও শুধু কোমর বেঁধে ঝগড়াই করতে পারে। আয়াত বিদ্রুপ স্বরে মোবাইল স্ক্রল করতে করতে কথাটি বলল। মাইশা একটা মেকি হাসি দিয়ে বলল, শুধু ঝগড়া না, ভালো থাপড়া তাপড়িও করতে পারি। এই কথাটা বললেন না মিস্টার? আমিও মানুষ তুলে সেইভাবে আছাড় মারতে পারি। আল্লাহ চাইলে অবশ্যই তোমায় দেখাবো। সবাই মুখ টিপে হাসছে ওদের এরকম কথা শুনে। শাওন ওদের দিকে কিছুক্ষণ সরু দৃষ্টিতে তাকিয়ে পড়ল। তোমাদের স্টোরিটা ইন্টারেস্টিং, কারণ আমি কখনো বউ পালানোর এই বিষয়টা সামনাসামনি দেখিনি। আর সেম এজ রিলেশন এই জিনিসটা আরও বেশি মজার। তোমাদের সাহসিকতার তারিফ করতে হবে। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আজ 5 বছর ধরে আমাদের বন্ডিং ভাইয়া। এত সহজে একে অপরকে ছেড়ে যাব না। আয়াত মোবাইলের দিকে। অর্পি তখন আয়াত, শাওন আর সামাদের উদ্দেশ্যে বলল, আপনারা পঞ্চগড়ে কোনো বিশেষ কাজে এসেছেন? আসতে চাইনি, আমাদের ঘাড় টেনে নিয়ে আসা হয়েছে। মানে? অবাকের রেস ধরে প্রশ্ন করল মাইশা। তিথি কিছু বলতে যাবে, শাওন হাতের ইশারায় তিথিকে থামিয়ে দেয়। শাওন তারপর মাইশার দিকে নির্বিকার চোখে তাকিয়ে পড়ল, এই যে একটু আগে যে ছেলেটাকে তুমি অসভ্য বলে না, সেই ছেলেটার জন্য আসলে একটা অসভ্য ছেলে ভোর রাতে আমার বাসায় চোরের মতো এসে মুখে পানি ছুঁড়ে মেরে এক প্রকার টেনে হিসড়ে আমায় কমলাপুর স্টেশনে নিয়ে আসলো। আমরা তখনও থম মেরেছিলাম যে হচ্ছেটা কি। পরে শুনি এই ভর ঘুরে আয়াত মশাই মাঝরাতে কাঞ্চনজঙ্ঘা দেখার শখ হয়েছে। আয়াত সামাদের কথা শুনলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। কেননা সামাদি একমাত্র মানুষ যার সাথে আয়াত কখনোই উচ্চস্বরে কথা বলে না বা চেষ্টাও করে না। কাঞ্চনজঙ্ঘা এটা আবার কি? মাইশা প্রশ্ন করলো শাওনকে। ঢাকা থেকে পঞ্চগড়ে এই মেয়ে নাকি বউ পালানোর জন্য এসেছে, আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান সম্পর্কেই নাকি জানে না। টু মাচ স্ট্রেঞ্জ। আয়াতের বাঁকা কথায় ক্ষিপ্ত হয়ে যায় মাইশা, আবারও গর্জে বলে, এই মেয়ে করছেন কেন? আমার নাম আছে। আবারও এই মেয়ে ডাকলে আবার মোবাইল ছুঁড়ে ফেলে দিব। পরিস্থিতি আবার গরম হয়ে ওঠার আগেই সব সামলে নিল শাওন। মাঝে মাঝে আয়াতের এসব এরোগেন্ট কাজকর্মের জন্য চিন্তা হলেও এখন আর ভ্রুক্ষেপ করে না। শাওন প্রখর গলায় আয়াতকে বলল, এরকম করছিস কেন তুই? চুপচাপ মোবাইল চালা, নয়তো ঘুমিয়ে পড়, কথা বাড়াবি না। তোর কথা কোন জন্মে শুনছি আমি? তুই তোর কাজ কর।
আমি আমার কাজ করছি। আয়াতের কথায় পাত্তা না দিয়ে শাওন আবার মাইশার দিকে তাকালো, তারপর বলল যে কাঞ্চনজঙ্ঘা একটা পাহাড়ের নাম, যা ইন্ডিয়ার বর্ডারের সামনে আছে। সকালে এর মোহনীয় রূপ যে কাউকে আকর্ষিত করতে বাধ্য। আর এর এক ঝলক সৌন্দর্য বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে চমৎকারভাবে দেখা যায়। আর আমাদের আয়াত মশাই এটাই দেখার জন্য আমাদের ছুবল মেরে এখানে নিয়ে আসে। আপনার ভ্রমণ করতে খুব ভালো লাগে ভাইয়া? পৃথা আয়াতকে প্রশ্ন করে। ট্রাভেলিং আমার এক প্রকার নেশা। অনার্সে পড়াকালীন সময়েই আস্তে আস্তে এসব শুরু করি। আর আমার ট্যুরমেট বানাই শাওনকে। ইউ নো হোয়াট, শাওন আমার ভাইয়ের চেয়েও বেশি। লাইফের এক একটা সুন্দর মোমেন্ট আমি দুইটা জিনিসের সাথে উপভোগ করার চেষ্টা করেছি। ওয়ান ইজ মাই ফ্যামিলি অ্যান্ড আদার শাওন। মাইশা ভাই ফুটে উঠেছে এক রাশ মুগ্ধতা। মাইশা সবার চোখের আড়ালে একটা মিহি হাসি ফুটিয়ে তোলে এমন আড়ষ্ট কণ্ঠ শুনে। ছেলেটার কথাবার্তা এতটাও করলা টাইপ না যতটা মনে হয়, আবার মনে হয় যে এই ছেলের থেকে হয়তো করলাও মিষ্টি। আপনারা কি ট্রাভেলিংটাকে ক্যারিয়ার বানানোর ইচ্ছে ভাইয়া? এখনো অমনভাবে ভাবিনি। মাস্টার্স ফাইনাল দেব। আপাতত এক্সামের আগে এটাই আমার লাস্ট ট্যুর। আর রেডিওতে আমি জাস্ট পার্ট টাইম আরজি হিসেবে কাজ করি। তবুও তারা আমায় হাতছাড়া করতে চাচ্ছে না, তাই এটাই আপাতত টার্গেট রাখি। বাকি সব আল্লাহ ভরসা। আপনার কণ্ঠ ভাইয়া নেশা ধরানোর মতো। এরকম সুন্দর কণ্ঠের মানুষ যে নাকি প্রতি রাত্রি পপুলার টপ 10 ট্রাভেল ভ্লগারদের মধ্যে আছে, তাকে কেউ হাতছাড়া করতে চায়? অর্পি খুশিতে কদাচিৎ হয়ে কথাটি বলল। আয়াত মুচকে হেসে মোবাইল স্ক্রল করে যাচ্ছে, যেন অর্পির এই কথাগুলো ওর জন্য নিয়মিত বাণী। মাইশা এবার জানালার দিকে বাইরে তাকালো। অন্ধকারের হাতছানিতে আকাশে ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠছে। হয়তো সামনের সময়টাকে বৃষ্টির ঢল নামবে। পরিবেশটা খারাপ না, নিত্য নতুন সাধারণ দিনের মতো এটা হলেও সদ্য পরিচিত এই মানুষগুলোর প্রতি ওর অনুভব হচ্ছে প্রবল কৌতূহল। এটা কি তবে নতুনভাবে কোনো কিছু সূচনার ইঙ্গিত হবে? নিরবিচ্ছিন্ন রাত, কেবিনেটের সবাই গভীর ঘুমে মগ্ন। সারা রাত বৃষ্টির ঢল নামার পর শেষ প্রহরে অনুভব হচ্ছে শীতলতা। মাইশা আছে সেখানে, এখন কাজ চলছে। মাইশা জানালা দিয়ে হালকা উকি মারল প্ল্যাটফর্মের দিকে। তেমন জনমানব নেই। ট্রেন থেকে কিছু মানুষ নেমে এদিক ওদিক ঘুরছে। বৃষ্টির কারণে রাস্তা কেমন যেন পিচ্ছিল। এক পলক সবার দিকে তাকিয়ে নিল মাইশা। প্রচণ্ড বাইরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সবাই ঘুমের তলদেশে। তাই আনানের বাহুতে হালকা ধাক্কা দিয়ে মাইশা ফিসফিসিয়ে ডাকল, আনান। সামাদের কাঁধে মাথা দিয়ে যেন মরার মতো ঘুমিয়ে আছে। মাইশা আবারও ডাকল, আরে ওই আনান। মিহি কণ্ঠ শুনে হালকা একটু নড়ে উঠল আনান। ঘুমে ঢুলুঢুলু হয়ে হঠাৎ বলে ফেলল, আম্মু আমি বিয়া করবো না। চোখে সূক্ষ্ম ভাঁজ পড়ল মাইশার, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ইচ্ছে করছে আনানকে ঠাটিয়ে চর মেরে দিয়ে এসব দেহভূত উড়িয়ে দিতে। মাইশা বিড়বিড়িয়ে বলল, ব্যাগ নিয়ে সন্তর্পণে কেবিনেটের বাইরে পা রাখল মাইশা। নিরবিচ্ছিন্নভাবে ট্রেন থেকে বের হয়ে একটা সতেজ নিঃশ্বাস ত্যাগ করল। বৃষ্টির আমেজের কারণে ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ মাইশার হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন উপন্যাসের ছোট্ট একটি লাইন মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। যদিও সম্পূর্ণ মনে না থাকায় জিনিসটি স্মৃতিতে আনতে চাইল না মাইশা। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে গভীরভাবে আশপাশ তাকাতেই দেখতে পেল স্টেশনের শেষ প্রান্তে ছোট্ট একটি চায়ের দোকান। চমৎকার! আসলে ও এই জিনিসটাই অন্তরে অন্তরে খুঁজেছিল। পিচ্ছিল রাস্তা দিয়ে ধীর পায়ে এগোতে থাকলো মাইশা দোকানটির দিকে। চাচা, করালি কারের একটা চা দেন তো। টঙের মুরব্বী লোকটা একটা সৌজন্যের হাসি হাসল। তারপর কেটলির গরম পানি একটা ছোট্ট কাপে ঢালতে ঢালতে বলল, বাতাসের তালে তালে বৃষ্টির মৃদু ঘ্রাণ আসছে, সেই সাথে হালকা দোল খেয়ে উঠিয়ে টঙে ঝোলানো হলুদ বাটিটা। মাইশা নিষ্পলকভাবে এর মতো ওর জীবনটাও হয়তো স্বচ্ছ। ওর ধ্যানের মধ্যেই টঙের চাচা মাইশাকে বলল। মাইশা যখন এর উত্তর বলতেই যাচ্ছিল, তখন পেছন থেকে ভেসে আসলো এক শক্ত পুরুষালী কণ্ঠ, কম চিনি দিও চাচা, এমনিতেও যেই মিষ্টি মাইয়া, এর মধ্যে আবার মিষ্টি খাইলে তো ডায়াবেটিক্স হইয়া যাইব। ভ্রু কুচকে পিছনে তাকালো মাইশা। ৩-৪ জন জোয়ান ছেলে পেলে বিদঘুটে হিসি দিয়ে ওর মুখ বরাবর বেঞ্চে গিয়ে বসলো। মাইশার একটু অস্বস্তি হয়।
যদিও প্ল্যাটফর্মে আশেপাশে গুটি কয়েক মানুষ আছে, তবুও স্বস্তি পেল না মাইশা, তাই উদ্ভ্রান্ত ভঙ্গিতে বলল, জলদি চা দান তো চাচা। ওই চাচা, মায়ারে জলদি চা দাও, দেখ না চায় খাইয়ার লেগা উতলা হইয়া গেছে। ছেলেগুলোর কথা শুনে মাইশার গায়ে কাটা দিয়ে উঠছে রাগে ক্ষোভে। কথাবার্তা শুনে গায়ে যেন আগুন ধরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তবুও এখন কথা বাড়ালেই কথা হবে, তাই দাঁতে দাঁত চেপে বসে থাকার চেষ্টা করল। অল্প সময়ের মধ্যেই ওয়ান টাইম কাপে চা প্রস্তুত করে ফেললেন চাচা। মাইশা টাকা দিয়ে চা নিয়ে উঠে যেতে নিলেই ওর ব্যাগের এক প্রান্ত খপ করে চেপে বসে থাকার চেষ্টা করল। এগুলা কি ধরনের অসভ্যতা? কথা না কইয়া যাইবা, আমগো লাগে কিছুক্ষণ কথা কও। ব্যাগ ছাড়ো। ছেলেগুলো বিশ্রী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মাইশা আবারও বলল, ব্যাগটা ছাড়বে নাকি না? না ছাড়ুম না, কি করবা? ওকে ফাইন। মাইশা এক মুহূর্ত অপেক্ষা না করে হাতের গরম চাটা যে ওর ব্যাগে ধরেছিল ওর গলার কাছে ঢেলে দিল। চায়ের তাপমাত্রা ছিল প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস, আর এই গরম চায়ের স্পর্শে যেন হামাগুড়ি দিতে ছেলেটি। মাইশা চেঁচিয়ে বলে উঠল, হাতের পুতুল পেয়েছিস আমাকে? আমাকে 4-5 জন সাধারণ মেয়ের মতো ভাবিস না। অনেক তেজ না তোর কথাই, আজ আমরা সবাই তো ভুলাইয়া দিব। এই বলে আরেকজন হাত খপ করে ধরে ফেলল। মাইশা মুচড়া মুচড়ি করছে, কিন্তু ও জানে যতই চেষ্টা করুক না কেন এতগুলো ছেলের সাথে পারা সম্ভব না। ওর দুশ্চিন্তাগ্রস্ত মনে আচমকাই আশার আলো ফুটে উঠল এক পরিচিত কণ্ঠে, ওর হাত ছাড়ো। মাইশা ঘাড় ঘুরিয়ে তাকাতেই অন্তরে অন্তরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়াত দাঁড়িয়ে আছে। স্টেশনে টিমটি বিন্দুমাত্র ধারণা ছিল না ওর। ছেলেটা হাত ছাড়ছে না দেখে আয়াত এবার মাইশার হাত ছাড়িয়ে নিল। ওদের মধ্যে একজন বলল, তুই কোন মুভির হিরো রে, এভাবে নায়িকারে বাঁচাইতে আইসোস? আয়াত বিদ্রুপ হাসি হাসে। ছেলেটার কলার ঠিক করতে করতে বলে, না আমি হিরো, আর না এই বদমাইশ মেয়েটা আমার হিরোইন। আমি হিরো হলে তোর নাকে ঘুষি দিয়ে চেহারাটা অষ্টম আশ্চর্য বানিয়ে দিতাম। ইউ নো হোয়াট, আমি রেগুলার জিম করি ম্যান। মাইশার চোখ এবার যেন বেরিয়ে আসার মতো উপক্রম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ও আয়াতের দিকে। কই ভেবেছিল এখানে ঢিসুম ঢিসুম হবে, আর হলোটা কি? আয়াত এবার বলে উঠল, এই মেয়েটার মধ্যে কি আছে? হ্যাঁ জানো, ও একটা জঙ্গলি বিড়াল। একটু আগে তোমারই এক সাঙ্গকে গরম চা ছুঁড়ে মেরেছে, তো ভাবো আর কি কি করতে পারে। আমাকে তো আমার হাত কামড়ে মাংস তুলে ফেলার থ্রেট দিচ্ছিল। সত্য? ঢোক গিলে বলল ছেলেটা। আরে হ্যাঁ, এখন চুপচাপ ভদ্র ছেলের মতো কেটে পড়ো। আর হ্যাঁ, পারলে এসব জঙ্গলি বিড়াল থেকে 100 হাত দূরে থাকবে। খোদার কসম বস, আর জীবনেও মাইয়া মানুষের পিছনে লাগুম না। এইবার আসছো লাইনে, যাও যাও, সবগুলো কেটে পড়ো। সবগুলো ছেলে পেলে আস্তে করে কেটে পড়ে ওখান থেকে। মাইশা নির্বাক শ্রোতার মতো আয়াতের কথাগুলো শুনছিল। এতক্ষণ ইনডাইরেক্টলি মাইশাকে অপমান করেছে আয়াত, এটা ভাবতেই মাইশার চোখ ছোট হয়ে যায়। আয়াত শাওনের জন্য সিগারেটের প্যাকেট কিনে মাইশার দিকে তাকিয়ে পড়ল। এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনি একটু আগে কি বললেন? আমি জঙ্গলি বিড়াল, আর ওই অসভ্যগুলোকে নাক ফাটালেন কেন? আমি কেন খামোখা ওদের নাক ফাটাতে যাব? সিনেমার হিরো পাইছো আমারে? সিনেমার হিরোদের মতো হুট করে কোলে তোলার মতো ভয়ঙ্কর কাহিনী করতে পারেন, তো ওদের নাক ফাটাতে পারে না? বিরক্তিকর। তখন তো আমাদের চর মেরে আমার ফর্সা গাল লাল করে দিয়েছিলেন, আর এখন হাতে মেহেদি লাগাই রেখেছিলাম। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয় মাইশা। এই ছেলের সাথে ঝগড়া করার মতো শক্তি মাইশার আর নেই। আয়াতের হাত থেকে নিজের ব্যাগ যে দুর্বিষহ ট্রেনের দিকে এগোতে থাকে। আজ দিনটারও কাছে দুর্বিষহ লাগছে। একে তো যুদ্ধ বিগ্রহ করে বিয়ের আসর থেকে কনেকে নিয়ে পালানো, আবার আয়াতের সাথে বিরল সংঘর্ষ। সব শেষে ওই বকাটে ছেলেপেলের কাণ্ড কারখানা। তবে কথা আছে না, উপরওয়ালা যখন দেয় কপাল ফাইরা দেয়। এই বাণীটি মাইশা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছিল। দুর্ঘটনা যেন ওর পিছুই ছাড়ছিল না। এর মধ্যে আবার হলো আর এক ঘটনা। রাস্তা পিচ্ছিল থাকায় পা ফসকে পড়ে গেল মাইশা। সাদা জামার 1/3 কাদা লেপ্টে আছে। রাতের নিকোষ আধারে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে গলা ফাটিয়ে কাঁদতে মন চাচ্ছে ওর। কিন্তু এমন 20 বছরের তরুণীকে লোকে যদি এভাবে কাঁদতে দেখে, তবে নির্ঘাত সবাই হাসিতে ফেটে পড়বে। মাইশা ওঠার চেষ্টা করলেও উঠতে পারল না। পায়ে ভয়ঙ্কর ব্যথা পেয়েছে। ঠোঁট কামড়ে নিচের ব্যথা সহ্য করার চেষ্টা করতে থাকলো মাইশা।
হাত ধরে আমার ওঠার চেষ্টা করো। মাইশা মাথা উঠিয়ে দেখে আয়াত দাঁড়ানো। চেয়ারটি আধারে যেন জলজল করে উঠছে। মুখে নির্লিপ্ততার ভাব স্পষ্ট। মাইশা কিছু না ভেবে আয়াতের হাত ধরে ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। উল্টে আয়াতের ডান হাতে কাদা মেখে গিয়েছে। মাইশা কাঁদো কাঁদো স্বরে বলল, উঠতে পারছি না তো। হাঁটু ভেঙে নিচে ঝুঁকলো আয়াত। মাইশার মুখের অনেকটা কাছাকাছি। এহেন কাণ্ডে মাইশা ভরকে গেল। তাই অবাক নয়নে আয়াতের দিকে তাকানো অবস্থায় খানিকটা মাথা পিছিয়ে নিল। মাইশা অপ্রস্তুত কণ্ঠে বলল, কি হয়েছে? একটা জংলি বিড়াল কোলে নেওয়ার অপরাধে আমার কিউট গালে হাত তুলেছিল, তাই এখন মেয়েদেরকে কোলে নিতে আমার ভয় হয়। কি করা যায় বলতো? মাইশার চোখ এবার সত্যি অক্ষি কোটর থেকে বেরিয়ে যাচ্ছে। আয়াতের ঠোঁটের কোণে বিদ্রুপ হাসি। মাইশা পারলে এবার সত্যিই ভ্যাভা করে কেঁদে ফেলবে। আপনি সত্যি একটা খারাপ। রাত বিরাতে একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি মজা নিচ্ছেন। তো আমি কি বলেছি রাত বিরাতে তোমায় বিপদে পড়তে? এত শখ হয়েছিল চা খাওয়ার? লাগবে না আপনার হেল্প। আপনি শুধু আনান বা সামাদকে রাখুন। মাইশার বিক্ষিপ্ত কণ্ঠ। আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পা ভাঙলো তবু মচকালো না। কথাটি বলে আয়াত হুট করে কোলে তুলে নিল মাইশাকে। মাইশার জামার খানিকটা কাদা আয়াতের টি শার্টে লেগে গেলেও আয়াত কোনো ভ্রুক্ষেপ করে না। মাইশা একটু অস্বস্তির সাথে আয়াতের গলা জড়িয়ে ধরেছে। এদিকে পায়ের রগে টনটন ব্যথা। আমার খানিকটা কাদা আয়াতের টি শার্টে লেগে গেলেও আয়াত কোনো ভ্রুক্ষেপ করে না। মাইশা একটু অস্বস্তির সাথে আয়াতের গলা জড়িয়ে ধরেছে। এদিকে পায়ের রগে টনটন ব্যথা হচ্ছে। একটু আদ্র চিলিক দিতেই আয়াতের টি শার্ট খামচে ধরল। আয়াত তা দেখে বলল, ব্যথা করছে? শাওন পায়ের মোজ ঠিক করতে পারে, সো ডোন্ট বি ওয়ারি। আর আল্লাহর ওয়াস্তে ট্রেনে আর ঘ্যানর ঘ্যানর করো না। মাইশা কিছু না বলে আয়াতের দিকে তাকিয়ে আছে। গালের চাপদাড়িটা আয়াতের মুখে সুন্দরভাবে বসে আছে। শরীরের ঘ্রাণটাও বেশ সুন্দর। এতক্ষণ চুলগুলো কালো রঙের মনে হলেও চাঁদের প্রতিফলনে বোঝা যাচ্ছে একটু লালচে ভাব আছে। চোখের পাপড়িগুলো মেয়েদের মতো লম্বা না হলেও বেশ ঘন। মাইশা মনে মনে ভাবলো, ছেলেটা আসলেই সুন্দর। আমায় স্ক্যান করা শেষ হলে চোখ ফেরাও। এভাবে তাকিয়ে থাকলে হাত ফসকে আমার কোল থেকে পড়ে যাবে। এখন পা তো গেছেই, সাথে কোমরও যাবে। তারপর তো আমার বিরুদ্ধে রাগের বসে কেস করবে। লজ্জায় অন্যদিকে তাকালো মাইশা। মুখে বিরক্তির ভাব স্পষ্ট। আজ সারা দিনটাই অদ্ভুত গিয়েছে মাইশার। এতটা বিভ্রান্তিকর পরিবেশে এর পূর্বে মাইশা কখনোই পড়েনি। নাক ফুলিয়ে মাইশা বিড়বিড়িয়ে বলল, অসভ্যতায় ডাবল পিএইচডি করেছে এই বদমাইশটা। কমলাপুর রেল স্টেশনের সকালটা সুন্দর। আশেপাশে ব্যস্ত মানুষের কোলাহলের সাথে চমৎকার এক পরিচয়। কুলিরা ব্যাগ নেওয়ার জন্য নির্বিকারভাবে ডাকছে, তো মাঝে মাঝে ওয়েটিং রুমে প্যাসেঞ্জারদের বিরক্তি সবার নজর কেড়ে নিচ্ছে। তবে মাইশার কাছে এই সব থেকেও বেশি সুন্দর মনে হলো আয়াতের সৌন্দর্যকে। শীতের কারণে লেমন টি শার্টের ওপর একটি কালো জ্যাকেট জড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ আগে মুখ ধোয়ার কারণে মুখে ফুটে উঠেছে বিন্দু বিন্দু পানি। চাপ দাড়িগুলো যেন নিজেদের সৌন্দর্য নিপুণতার সাথে প্রকাশ করে যাচ্ছে। মাইশা এক পলক নিজেকে দেখে নিল। গতরাতে কাদায় পড়ে যাওয়ায় জামা পাল্টে নিয়েছে ও। পায়ের ব্যথার পরিমাণটা নেই বললেই চলে। এর ক্রেডিট দিতে হবে আয়াতের ফ্রেন্ড শাওন ভাইকে। আয়াতের মতো ডেসপারেট মানুষের সাথে এমন ছেলের এত গভীর বন্ধুত্ব কি করে সম্ভব, মাইশা যেন ভেবে তার কুল কিনারা পেল না। পৃথার এখনো বিয়ের শাড়ি পরা। বলাই বাহুল্য, পৃথার কোনো জামা না থাকায় অগত্যাই এই শাড়ি পরে আছে। এখন কোথায় যাবে তোমরা? শাওনের প্রশ্নে দৃষ্টি নিক্ষেপ সামা। ডিরেক্ট কাজী অফিস। এই নিব্বা নিবিড় ফটোহট বিয়ে দিতে হইব। কেন, কাজী অফিস মধুচন্দ্রিমায় যাবে নাকি? আনান, পৃথা, অর্পি, মাইশা সবাই বিস্মিত চোখে আয়াতের দিকে তাকায়। আয়াতের চোখের তেজস্ক্রিয়তা স্পষ্ট। ঠোঁট দুটো চেপে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন গভীর কিছু একটা ভেবে নিয়েছে। আয়াত আবার বলল, এখন কাজী অফিস যাবে না, যাবে যে কোনো সেফ একটি জোনে। যেখানে পঞ্চগড়ের সেই লোকগুলো বিন্দুমাত্র টের পাবে না। সো থিঙ্ক ইট ডিপলি অ্যান্ড ডোন্ট মেক এ স্ট্রেসফুল ডিসিশন। আয়াতের বুদ্ধিমত্তায় অভিভূত হলো ওরা। ব্যাপারটা আসলেই ভেবে দেখতে হবে। একটা ভুল পদক্ষেপ অনেক বড় ঝামেলা ক্রিয়েট করতে পারবে। তিথি তখন বলল, বিয়েটা এখন ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো তোমাদের সেফ থাকা। সো আই থিঙ্ক
আয়াত সেড রাইট। আয়াত কিছু না বলে কিঞ্চিত হাসল। চোখের পাপড়ির ঘন পল্লবে ওকে দেখতে লাগছে অমায়িক। মাইশা গহীন দৃষ্টিতে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কেউ বলতেই পারবে না এই ছেলের মধ্যে কোনো আড়ষ্টতা ভাব আছে। অর্পি তখন আয়াত, শাওন আর তিথির উদ্দেশ্যে বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আপনাদের জন্যই আমরা সেফুলি ঢাকায় ব্যাক করেছি। ইউ আর মোস্ট ওয়েলকাম। তিথি মিষ্টি হাসি দিয়ে বলল, তো তোমরা এখন যাবে কোথায়? আমরা সবাই মিরপুর নামবো, তবে মাইশা আর অর্পি যাবে উত্তরাতে। আয়াত মোবাইলের থেকে চোখ উঠিয়ে ওদের দিকে তাকালো। এক পলক জানতে ইচ্ছে হয়েছিল যে মাইশার বাসা উত্তরাতে নাকি, পরন্তু কিছু ভেবে আর জিজ্ঞেস করলো না। আয়াত তখন মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, উফ, ইফ অল অফ ইউ হ্যাভ নো প্রবলেম, আমরা তোমাদের পৌঁছে দিতে পারবো। কিন্তু কিভাবে? মাইশার সন্দেহজনিত প্রশ্ন। আয়াত অকপটে উত্তর দিল, অবভিয়াসলি কার ড্রাইভ করে। শাওনের বাবা এখানকার রেল ডিপার্টমেন্টে বড় পদের একজন অফিসার, আর সরকারি গাড়ি থাকতে আমরা কেন টাকা দিয়ে বাড়িতে যাব? অবশ্যই, ফটাফট সবাই বাইরে গিয়ে দাঁড়াও, আমি কার নিয়ে আসছি। গাড়ি শা শা করে ছুটে চলেছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে। সরকারি গাড়ি আবার ছোট বিধায় এক প্রকার গাদাগাদি করে বসতে হচ্ছে সিটে। প্রথমে আয়াত ড্রাইভ করছে আর পাশে বসা শাওন, পিছনে বসেছে পৃথা, অর্পি, তিথি আর মাইশা। তারও পিছনে ব্যাগপত্রের সাথে ঘেঁষাঘেঁষি করে বসে আছে আনান আর সামাদ। আনান ব্যথাতুর কণ্ঠে সামাদকে বলল, শালা আমার সাথে চিপকা বইসা আসছে, আমার তো বউ পাইছস, যা দূরে সর। আমার তো আর কাজ কাম নাই যে তোর মতো হনুমানের সাথে আমি বসবো। ব্যাগগুলো তোর মাথায় রাখ, এরপরই আমি দূরে বসতে পারবো। চোখ কি মাথায় মগজে ঢুকাইয়া রাখোস? দেখোস না যে ব্যাগের জন্য আমাদের বেমালুম অবস্থা? আনান নাক সিটকিয়ে হাহাকার করতে লাগলো। আনান আর সামাদের অবস্থা দেখে সবাই মজা নিচ্ছে, সাথে খিলখিলিয়ে হেসে উঠল মাইসা। এই আনান পয়দা থেকেই এমন ছিল, এটা তো অজানা কিছু নয়। কিন্তু আজ বোধ হয় সামাদেরও আনান রোগ হয়েছে। মেঘলা আকাশটা ঢাকার পরিবেশটা আরো চমৎকার করে দিচ্ছে। আনানের সৌন্দর্য যেন আধুনিকতার সাক্ষাৎ দিচ্ছে। হঠাৎ সামনের দিকে ব্যাক মিররে চোখ গেল মাইশার। ঘন পাপড়ি বিশিষ্ট কালচে বাদামি চোখজোড়া এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে মাইশা আয়াতের মুখের এক চতুর্থাংশ দেখতে গেল। পেছন থেকে মাইশা আয়াতের মুখের এক চতুর্থাংশ দেখতে পেল, তবুও যেন দৃষ্টি নেশা হয়ে গিয়েছে ওর। আয়নার স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে বারবার উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট দিয়ে আনমনে ড্রাইভ করছে আয়াত। ইউটিউবের বেশ কয়েকটা ব্লগে, আবার ইনস্টাগ্রাম পেজে এই কন্টেন্ট ক্রিয়েটার আরহাম আয়াতকে 2-3 বার দেখা হয়েছিল, কিন্তু ওর সৌন্দর্য বা কাজকর্ম নিয়ে কখনো আগ্রহ জাগেনি মাইশার মনে। তবে এটা মানতে হবে যে আয়াত বাস্তবে এর থেকেও বেশি সুন্দর। গার্লস, আমার স্মোক করতে খুব ইচ্ছা করছে। ইফ ইউ গিভ মি এ পারমিশন, মে আই? শাওনের অকপটে আবেদনে বিস্মিত হলো সবাই। যেন স্মোক করাটা কোনো ব্যাপারই না। আয়াতের তুলনায় শাওনও কম অংশে সুন্দর নয়। কালো ঘন চুল, শক্ত চোয়াল, ফর্সা মুখের প্রশস্ত হাসি, সব মিলিয়ে একজন সুদর্শন পুরুষ হিসেবে শাওন হয়তো বেস্ট। সাধারণত ছেলের সিগারেট খাওয়াটা কেউ ভালো চোখে না দেখলেও শাওনের ভিন্নতা হয়তো এখানেই ফুটে উঠেছে। আয়াত তখন বলে উঠল, এখানে খাইস না ভাই, সামনে টোল দিতে হবে, দেখলে ঝামেলা হবে। ইয়া, ইউ আর রাইট। শাওন স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে উঠল। মাইশা এখনো তাকিয়ে আছে ব্যাক মিররে আয়াতের প্রতিবিম্বের দিকে, চোখ যেন কোনো ক্রমে সরছে না। হঠাৎ আয়াতও সেদিকে নজর দিল। দুজনের চোখাচোখি হতেই হঠাৎ মাইশার হার্টবিট একটা যেন মিস হয়ে গেল। মনে মনে বলে ফেলল, ওএমজি, আমি এবার পাগলই হয়ে যাব। যদিও মুখ ফুটে তার প্রকাশ হলো না। আয়াত অবিন্যস্ত ভঙ্গিতে এখনো আয়নায় মাইশার বড় বড় মায়াবী চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর ধ্যান ভাঙল শাওনের ধাক্কায়। হোয়াট হ্যাপেন আয়াত? ব্যাক মিররে এভাবে কি দেখছিস? লজ্জায় চোখ ফিরিয়ে নিল মাইশা। নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে মন চাচ্ছে ওর। এতক্ষণ কিভাবে ক্যাবলাকান্তের মতো আয়াতের দিকে তাকিয়েছিল এটা ভাবতেই অদ্ভুত সম্মোহনীতে পড়ে গেল। আয়াত মিররে মাইশার দিকে তাকিয়ে গম্ভীর দৃষ্টিতে শাওনকে বলল, তেমন কিছু না। আয়াতের তেমন কিছু না কথাটার মধ্যেও এক অন্যরকম আকর্ষণ ছিল, যা মাইশার শরীরে শিহরণ জাগিয়ে তুলেছে। মাইশা বড্ডই ভাবুক মেয়ে,
ছোট্ট একটি বিষয় নিয়েই ভাবনায় মশগুল হয়ে পড়ে। আয়াতের এই ছোটখাটো বিষয়ও মাইশাকে ভাবুক করে তুলেছে। আচ্ছা, এ তো আগে এমন ছিল না, তবে হুট করে এক রাতে ব্যবধানে এত পরিবর্তন আসলো কিভাবে? উত্তরার 2 নম্বর সেক্টরটি সুন্দর। প্রতিটি বিল্ডিং এর মাঝেই বড়সড় জায়গা খালি রয়েছে। শীতের আমেজে গাছের পাতাগুলোতে মলিনতায় ভরপুর। গাড়ি এখন চলেছে এই রাস্তাটিকে কেন্দ্র করেই। আনান সামাদ নেমেছে মিরপুরে, আর পৃথা নেমেছে আর একটু এগিয়ে ওর খালামণির বাসার সামনে। এরপর মাইশা আর অর্পিকে উত্তরাতে পৌঁছে দেওয়ার জন্যই আপনাদের বাসা কোথায়? গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, সেটা না জানলেও চলবে। ভয় হচ্ছে যে হুট করে আপনার বাসায় চলে যাব কিনা। মাইশার স্থির কণ্ঠে আয়াত মিরর দিয়ে আরো একবার মাইশার দিকে তাকালো। পরন্তু দুপুরে এমন তীক্ষ্ণ চাহনিতে মেয়েটাকে স্নিগ্ধ লাগছে। আয়াত বিদ্রুপ হাসি হেসে বলল, হুট করে আমার বাসায় এমন অপরূপ সুন্দরী মেয়ে আসলে নিজেকে ভাগ্যবান মনে হবে। ইউ নো হোয়াট, প্রাইভেসি ইজ দ্য বেস্ট পলিসি। মাইশার শরীরে যেন শুয়োপোকা কিলবিল করছে। আজীবন শুনেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তবে এই প্রথম শুনল প্রাইভেসি ইজ দ্য বেস্ট পলিসি। অবমানে থমথম করছে ওর মুখখানা। আচমকা গম্ভীর কণ্ঠে বলল, স্টপ দ্য কার। আয়াত খেয়াল করলো এখনো আবাসিক এরিয়াতে প্রবেশ করেনি গাড়িটা, তবুও গাড়ি থামিয়ে বলল, কেন? আমরা এসে পড়েছি। আমাকে মানসিক পাগল লাগছে তোমার? এটা কোনো আবাসিক এরিয়া না। সো তোমার ঠিকানা বলো, আমি পৌঁছে দিচ্ছি। এখানেই নামিয়ে দিন। ইউ নো হোয়াট, প্রাইভেসি ইজ দ্য বেস্ট পলিসি। আয়াত বুঝে গেল একটু আগের কথাই এই মেয়ে আবারও ক্ষেপে গিয়েছে। মেয়েটার চোখে মুখে সুচালো এক ধরনের ভাব, ঠোঁট কামড়ে যেন বিরক্তির প্রকাশ ঘটাচ্ছে। আয়াত ঠোঁট টিপে হেসে ফেলল মাইশার বেগতিক অবস্থা দেখে। আয়াতের ওর ঠোঁট চাপা হাসি দেখে মাইশার মাথা আরো আগুন ধরে গেল, তবে আয়াতকে মোটেও বিচলিত দেখালো না। চোখে যেন কৌতুক খেলছে। আয়াত দুষ্টু কণ্ঠে বলল, আমি আমার অ্যাড্রেস দিলাম না বিধায় এত রাগ? উফ, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। সামথিং সামথিং। মাইশা আয়াতের ওই কৌতূহল ভরা ড্যাম কেয়ার দৃষ্টি দেখে আর স্থির থাকতে পারল না। এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, দেখুন, এভাবে তাকানোর কিছু নেই। আপনি যেটা ভাবছেন সেটা সত্য নয়। আয়াতের ঠোঁটের হাসি আরো প্রসারিত হলো। নির্দোষ গলায় বলল, ও তাই নাকি? কিন্তু আমি কি ভাবছি বলো তো? আমি নিজেই তো জানি না যে আমি কি ভাবছি। এতটুকু বলে অর্পির দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি কি ভাবছি? মাইশা আয়াতের ঠাট্টা ধরতে পেরেই অপমানে মুখ থমথমে করে ফেলল। মুখটাতে কেমন যেন কাঁদো কাঁদো ভাব। মাইশা কটমট করে আয়াত নামের সুদর্শন ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে অর্পিকে বলল, গাড়ি থেকে বের হবো অর্পি। বলেই মাইশা নেমে পড়ল। অর্পি মাইশার আকস্মিক কাণ্ডে তৎক্ষণাৎ হক চুকিয়ে গিয়েছে। অবাক গলায় বলল, কেন? বিয়ে করে এখানে সংসার পাতবি নাকি? চল আমার সাথে। অর্পি বিস্ময়ে হা হয়ে রইল, কেননা এই মাইশা ওর অচেনা। এত তুচ্ছ একটা ঘটনায় মাইশা এমন বাচ্চামো করে বসবে এটা বেরিয়ে এলো। মুখে এখনো সেই স্মিত হাসি। মাইশাকে অবাক করে দিয়ে বলল, আই হ্যাভ নেভার সিন উইয়ার্ড গার্ল অ্যাজ ইউ। যেদিকে মেয়েরা আরহাম আয়াত বলতে পাগল না হলেও একবার চোখ বুলিয়ে নিতে চায়, সেখানে তুমি ডিফারেন্ট। জানি না আমাদের দেখা হবে কিনা, বাট আই লাইক ইয়োর ম্যাডনেস। হ্যাভ এ গুড ডে। আয়াতের কণ্ঠ সম্মোহিনীর মতো টানছিল মাইশাকে। এর মধ্যে আয়াত গাড়ি নিয়ে চলে গেল উত্তরার সুন্দর রাস্তা দিয়ে। আয়াতের উপর সমস্ত রাগ নিমেষে ডিসেম্বরের হাওয়ায় মিলিয়ে যায়। আয়াতের ঠোঁট টেপা হাসি, চাপ দাড়ি, কালচে বাদামি চোখ, সব কিছু রোদের আবরণে দৃশ্যমান লাগছে মাইশার কাছে। কানের কাছে নূপুরের ধ্বনির মতো বাজছে, আই লাইক ইয়োর ম্যাডনেস। রহমান সাহেবের থমথমে গলায় কেঁপে উঠল মাইশা। সকল সাহস যেন নিমেষেই হাওয়ায় উড়ে গিয়েছে। পাশে শারমিন বেগম রাগ নিয়ে তাকিয়ে আছেন মেয়ের দিকে। জোয়ান মেয়ে হলেও বন্ধু বান্ধবদের সাথে এভাবে হুট করে যাওয়া মোটেও পছন্দ করেননি তিনি। দক্ষিণ দিকের বড় জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস বইছে। জানালার সাথে লাগোয়া পাতাবাহারের ঝোপে এক পলক তাকালো মাইশা। অন্য সময় মুগ্ধতার চোখে সেখানে তাকালেও এখন চিন্তা নিয়ে সেখানেও জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস বইছে। জানালার সাথে লাগোয়া পাতাবাহারের ঝোপে এক পলক তাকালো মাইশা। অন্য সময় মুগ্ধতার চোখে সেখানে তাকালেও এখন চিন্তা নিয়ে সেখানে তাকিয়ে আছে। তোর আব্বু কিছু বলছে মাইশা, কথা বলছিস না কেন?
শারমিন বেগমের ক্রোধিত কণ্ঠে মাইশার হুঁশ ফেরে। ও জানতো যে বাসায় এলে এরকম কোনো পরিস্থিতিই হবে। আব্বুকে বলে ও পঞ্চগড় গিয়েছিল ঠিকই, তবে মেয়ে পালিয়ে নিয়ে আনবে এটা কাউকে বলেনি। গতকাল ভুলবশত আম্মুর ফোন রিসিভ হয়ে যাওয়াতে আম্মু সব ঘটনা বুঝে ফেলে। মাইশা আমতা আমতা করে বলল, পৃথাকে নিয়ে আসতে গিয়েছিলাম। কোন পৃথা? মিরপুরে যে ওর খালামণিদের বাসায় থাকে, আমাদের সাথেই পড়াশোনা করে। লাজ শরম কি খেয়ে ফেলেছিস তুই? কি হিসেবে বিয়ের আসর থেকে একটি মেয়েকে পালিয়ে নিয়ে আনলি? এটাই তোর শিক্ষা? তুমি ভুল বুঝছো। ওর বাবা মা ওকে জোর জবরদস্তি 40 বছর এক বুড়ার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়েছিল। আর তাই বিয়ের আসর থেকে এক মেয়েকে পালিয়ে নিয়ে আসার মতো মহৎ কাজ করেছো তুমি, তাই না? বলে উঠলেন রহমান সাহেব। মাইশা নিশ্চুপ। শারমিন বেগমও বিরক্তি নিয়ে তাকিয়ে আছেন ওর দিকে। এ বয়সের ছেলেমেয়েরা খুব ভিন্ন প্রকৃতির হয়। নিজের সকল সিদ্ধান্তকেই ওরা সঠিক আর বিবেক সম্পন্ন মনে করে। শারমিন বেগম দুর্বল গলায় বললেন, মেয়েটা এখন কোথায় আছে? ওর খালামণির বাসায়। ওদের বাড়িতে ঝামেলা হবে না তো যদি মেয়েটার খালামণি ওর পরিবারকে জানিয়ে দেয়? ও নিয়ে টেনশন করো না। মাইশার মলিন গলায় শারমিন বেগম নিরাশ হলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস বিড়ে বললেন, তোর এভাবে চলাফেরা করাটা উচিত না রে। বন্ধু বান্ধব যেন সুদের মতো তোর জীবনে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আর পারলে ছেলের সঙ্গ থেকে দূরে থাকিস, এমনকি আনান আর সামাদ থেকেও। মানছি ওরা তোর কলেজ লাইফের বন্ধু, তবুও সমাজ একটা কথা বলে, ছেলে আর মেয়ে কখনোই বন্ধু হয়ে থাকতে পারে না। একথা বলেই শারমিন বেগম নিন। মাইশা এখনো ব্যাগ কোলের মধ্যে রেখে মাথা নিচু করে বসে আছে। দক্ষিণা হাওয়াটা হুট করেই যেন শব্দহীন হয়ে গেল। পুরো ঘরটিতে রইল মৌনতা। রহমান সাহেব হালকা কাশলেন। বড় ছেলে নুহাস আর মাইশার একই রকম বৈশিষ্ট্যগুলোতে তিনি বারবার নিরাশ হলেও মেয়েটাকে বড্ড ভালোবাসেন তিনি। রহমান সাহেব এগিয়ে মাইশার মাথায় হাত রাখল। মাইশা মামনি। আব্বুর এই স্নেহের ডাকটা মাইশার অজস্র অভিমানের বাঁধ ভেঙে দিতে পারে। কোমল কণ্ঠে সেদিকে না তাকিয়েই বলল, তোমার আম্মুর মতো তোমায় কখনোই কোনো কাজে আমি বাধা দেইনি। নুহাসের মতো তোমাকেও পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি। কখনো কোনো কৈফিয়ত দিতে বলিনি, আজও বলবো না যে আনান বা সামাদের সাথে বন্ধুত্ব নষ্ট করো। তবে একটা কথা দিতে হবে। কি কথা? রহমান সাহেব মাইশার কাছে বসলেন। মেয়েটা ফ্যাল করে তাকিয়ে আছে বাবার তীক্ষ্ণ চাহনির দিকে। রহমান সাহেব বললেন, জীবনে এমন কোনো কাজ করবে না যাতে একবারের জন্য আমার মনে হয় যে তোমার স্বাধীনতার দেয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কখনোই যেন তোমার জন্য আমাকে, তোমার মা আর বড় ভাইকে অপমানিত না হতে হয়। আশা করি এমন কোনো কাজ করবে না। মাইশা হতভম্ব হয়ে রইল রহমান সাহেবের এমন কথায়। বাবাকে এতটা গুরুগম্ভীর কখনোই মনে হয়নি যতটা আজ মনে হয়েছে। মাইশা মুচকি হাসল। বাবার হাতে হাত চেপে বলল, তোমার কথা কখনোই আমি অমান্য করব না। এমন কোনো কাজ করব না যাতে তোমায় কষ্ট পেতে হয়, কথা দিলাম। রহমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আদুরে গলায় মাইশাকে বললেন, যাও রুমে গিয়ে বিশ্রাম নাও। কুয়াশার আবরণে আবদ্ধ ছাদের ছোট্ট ঘরে ল্যাপটপের মধ্যে নেটফ্লিক্সে চার্লি চ্যাপলিনের একটা মুভি চলছে। আশেপাশে কোকের বোতল, ফুড প্ল্যান্ডার পার্সেলের খোলা প্যাকেট আর আধোয়া প্লেট পড়ে আছে। সেদিকে মাইশার কোনো ভ্রুক্ষেপ নেই। টেবিল ল্যাম্পটা একবার অন করছে তো একবার অফ করছে। আজ 4 দিন হয়ে গেল মাইশা ঢাকা এসেছে, কিন্তু নিজের মধ্যে বিরাট একটা পরিবর্তন দেখে মাইশা অবাক হয়ে যায়। এই কয়েক দিনে একটিবার শুধু পৃথার সাথে দেখা করার জন্য বেরিয়েছিল, তারপর একবারও না। এর কারণ ওর অজানা, শুধু এতটুকু জানে আয়াতের স্মৃতি মাছির মতো ওর মাথায় ভনভন করছে। সেদিন বিকেলে আয়াতের সাথে রাগারাগির কথা মনে করে লজ্জাও লাগছে বটে। কানের মধ্যে তরঙ্গের মতো বাজছে আয়াতের শেষ কথাটা, আই লাইক ইউর ম্যাডনেস। মাথাটা এলিয়ে দিল মাইশা টেবিলের মধ্যে। আয়াতের ওই নেশা মাখানো কথাগুলো কোনো ক্রমে স্মৃতিতে আনতে চাচ্ছে না। বিড়বিড়িয়ে বলে উঠল, শেষের কথাটা না বললেই পারতেন না, তবে আমার এমন পাগল লাগতো না। হঠাৎ মোবাইলের রিংটোনে ধ্যান ভাঙল মাইশার। আননোন নাম্বার স্ক্রিনে ভেসে উঠেছে। মাইশার কপাল কুঁচকে এলো। আনানের এখন পেলে ইচ্ছে মতো চর থাপ্পড় মারলেই যেন ওর অশান্ত মন শান্ত হতো। দাঁতে দাঁত পিষে বলল, হারামজাদা একটু কল্পনাও করতে দিব না।
প্রচন্ড বিরক্তি নিয়ে কল রিসিভ করলো মাইশা। ওপাশ থেকে আনান বলল, কি মাইয়া, মোবাইলে শ্রাদ্ধ হয়েছে নাকি? দুদিন ধরে কল করতেছি, আর আমি ফোন ধরলে কি তোর জামাই মরতো? আমার জামাই মরুক আর না মরুক, তোরে ঠিকই মারতাম। এতই যখন বন্ধুপ্রীতি মানুষ, তাহলে বাসায় আসতি। আমি আসুম আর তোর বদমাস ভাই আমারে কিছু করবো না, এটা কি সম্ভব? হালায় রাখতো নাকের ডগায় নিয়ে ঘুরে, আমারে তো দেখলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। অন্য সময় নিজের ভাইয়ের বদনাম শুনে মাইশা আনানের ঝাড়ি মেরে নিঃশেষ করে ফেলত, কিন্তু এখন এসব কিছুর মন মেজাজে মাইশা নেই। দুর্বল কণ্ঠে তাই বলল, ফোন করেছিস কেন এটা বল। কাল ক্যাম্পাসে আসিস, তোর ছাড়া ভালো লাগে না রে। অর্পিত প্যান প্যান আমার বৃথার বাবু বাবু ডাক, এগুলো শুনি না মাথাটা ম্যাজ ম্যাজ করতেছে। ও তোর হইছেটা কি? কোন পলার শোকে এমন দেবদাসী হইয়া বসে আছিস? মাইশা শুকনো ঢোক গেলে আয়াতের নাম যে সারাক্ষণ মাথায় খুরখুর করছে, এটা কিছুতেই আনানকে বুঝতে দেওয়া যাবে না। আমতা আমতা করে বলল, মানে আমি আবার কোন ছেলের কথা ভাববো? তুই পাগল তুই? আসলেই আমার মাথাটা মনে হয় গেছে। তুই আবার একটা ছেলের নিয়ে ভাববি? সেদিন আয়াত ভাইয়া তোরে কোলে নিয়েছিল বলে তার গালে কি থাপ্পড়টাই না দিছিলি। আমি তার জায়গায় থাকলে তো তোরে লাথি দিয়ে ট্রেন থেকে ফালাই দিতাম। সেদিকে তো উনি কিছুই করে নাই। আয়াত নামটা শুনতেই মাইশার বুকে যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। নীরব হয়ে গিয়েছে এক প্রকার। আনানকে কি বলবে? এই 4 দিন আয়াত নামক চরিত্রের বেড়াজালে আবদ্ধ ছিল। যে ছেলেটাকে যাচ্ছে না তাই বলেছে, সেই ছেলেটার সাথে শুভ দৃষ্টিই হয়েছিল একটা। কিরে চুপ হয়ে গেলি কেন? আয়াত ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তোর কাছে আছে? ইস, আনন্দ যদি বুঝে ফেলে তবে সর্বনাশ হয়ে যাবে। হুট করে মাইশার কথার আগা গোড়া যেন কিছুই বুঝতে পারল না। আমায় করে নিজের কন্ট্যাক্ট নাম্বার দিবে? এসব কি আবল তাবল বলতেছিস তুই? ওইরকম সেলিব্রিটি মানুষের দেখা ক্ষণিকের জন্যই হয়েছিল, ঠিক আছে? আল্লাহ জানে আর কখনো দেখা হবে কিনা। কিন্তু তুই হঠাৎ ওনার সাথে যোগাযোগ করতে চাইছিস কেন? এমনিতেই। আচ্ছা রাখ, পরে কথা বলবো না। আগামীকাল ক্যাম্পাসে দেখা হবে। গুড নাইট। আনানকে আর একটা কথা বলার সুযোগ না দিয়ে টুট করে কল কেটে মোবাইলটা খাটে ছুঁড়ে মারে। চিন্তায় পড়ে গিয়েছে যে আনান কিছু বুঝলো কিনা। চিলেকোঠার অগোছালো রুমটি থেকে বের হয়ে ছাদে পা রাখলো মাইশা। উত্তরে হাওয়াতে সর্বত্র ছড়িয়ে গিয়েছে ঠান্ডার আমেজ। 2 তল বিশিষ্ট এই বাড়িটির ছাদ মাইশার খুবই প্রিয়। দক্ষিণ দিকের পাতাবাহারের ঝোপটা অদ্ভুত সুন্দর লাগছে। ছাদের রেলিং ঘেঁষে বসে মাইশা খোলা আকাশটার দিকে তাকালো। আকাশটা সুবিশাল, অল্প ব্যবধান নিয়ে তারাগুলো যেন ওর দিকে তাকিয়ে আছে। মাইশার হঠাৎই মনে পড়ল ট্রেনের সেদিনের রাতের কথা। আয়াতের নির্লিপ্ত ভঙ্গিমায় তাকানো, কালচে বাদামি চোখ জোড়া, ঠোঁটের স্মিত হাসি, ভয়ঙ্কর রেগে গেলে ফর্সা মুখমণ্ডল অবলীলায় লাল হয়ে যাওয়া, সব মিলিয়ে ছেলেটা অনন্য। কিন্তু ছেলেটার সৌন্দর্যের মায়ায় মাইশা পড়েনি। মাইশা হারিয়ে গিয়েছে ওর কথার মায়ায়। বিপদজনক নেশা আছে আয়াতের প্রতিটা কথায়, প্রতিটা ছন্দে। সেদিন গাড়িতে যখন দুজনের চোখাচোখি হলো, তখন তো মাইশার হার্টবিট যেন মিস হয়ে গিয়েছিল। আচ্ছা, ওর কথায় তো ভাবছে কেন মাইশা? এর উত্তর যেন পেয়েও স্বীকার করলো না, তাই বিড়বিড়িয়ে বলল, আয়াত মানুষটা ভুলে যাব আমি। ছেলেটা জাস্ট মোহ আর কিছুই না, রিল্যাক্স। যদি আমি তোমার মোহ না হই? কারো পুরুষালী কণ্ঠে ঘোর ভাঙল মাইশার। চট করে চোখ খুলে পাশে যা দেখলো তাতে অবাক না হয়ে পারল না। আয়াতর পাশে রেলিংয়ে মাথা এলিয়ে বসে আছে, কালচে বাদামি চোখের সেই তুখর দৃষ্টি মাইশার দিকে। ভাবনার রাজকুমারকে কেউ যখন হঠাৎ সামনাসামনি দেখে ফেলে তখন কোনো প্রতিক্রিয়া করা যায় না। মাইশার এখন ঠিক অমন অবস্থা। চোখ বড় বড় করে গিয়েছে আর ঠোঁট রীতিমতো কাঁপছে। আয়াতের সেই স্মিত হাসি। আপনি এখানে কিভাবে? হার্ট কানেকশন বেব। তুমি 4 দিন আমায় নিয়ে ভাবনা রাজত্ব করছো, তাই রাজকুমারকে আসতে হবে না নিজের জঙ্গলি বিড়াল উপস ভাবুক রানীর কাছে। আয়াতের এই কথাটা মাইশার নিঃশ্বাস বন্ধ করতে যথেষ্ট। ছেলেটার প্রতিটা বাক্য বুকে জোয়ার নিয়ে আসে। ইস, এত মোহনীয়তা কেন এই কণ্ঠের মধ্যে?
চারিদিকের ফুরফুরে হাওয়াতে আয়াতের উপস্থিতিটা মায়েশার স্নায়ু নাড়িয়ে দিয়েছে। কেমন যেন দম বন্ধকর অনুভূতি। ইচ্ছে করছে এই আগ্রাসী কণ্ঠের ব্যক্তির প্রশস্ত বুকে নিজেকে হারিয়ে ফেলতে। আয়াত এক হাত দিয়ে আলতো করে মায়েশার চুল কানে গুজে দিল। কেঁপে ওঠে মায়েশা, মনে মনে দোয়া করছে এটা যেন কল্পনা হয়। এত মোহনীয় ব্যক্তির মায়াজালে কিছুতেই আবদ্ধ হওয়া যাবে না। আয়াত মিহি কণ্ঠে বলল, জীবন বারবার সবাইকে অপ্রত্যাশিত জায়গায় দাঁড় করিয়ে দিবে। আমার প্রতি তোমার অনুভূতিটাও এমন। যতই আমার সাথে পায়ে পাড়া লেগে ঝগড়া করো না কেন, আমাদের হার্ট কানেকশন হয়ে গিয়েছে। হার্ট কানেকশন? আয়াত ঠোঁট টিপে মৃদু হাসে, তারপর মায়েশার কানের কাছে এগিয়ে বলে, ইয়া মাইশু পাখি, আমার প্রেমে পড়েছো তুমি। না হলে এইভাবে দিনরাত আমার জল্পনা কল্পনা করে বেড়াতে না, ভাবতে না আমার কথা। সেদিনের পর নিমিষেই আমায় ভুলে যেতে। মায়েশা এখন ঘোরের মধ্যে আছে। এটা কি আদেও আয়াত নাকি ওর অবচেতন মন, এটা বুঝতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলল, আমি কেন আপনার প্রেমে পড়বো? ওয়াই আই এম ইন লাভ উইথ ইউ। কারণ তোমার পাগলামিটা আমার ভালো লাগে, আর এটার জন্যই তুমি আমার প্রেমে পড়েছো। আই লাইক ইউর ম্যাডনেস মাইশু পাখি। আয়াত মায়েশা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মায়েশা অনবরত নিঃশ্বাস ফেলছে। কপাল আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। এতক্ষণ সেই অপ্রত্যাশিত স্বপ্ন দেখে মায়েশার অবচেতন হাত আচমকায় ডান কানের লতি স্পর্শ করল। এখানেই আয়াতের ঠোঁটের স্পর্শ অনুভব করেছে স্বপ্নে। এরকম একটা স্বপ্ন মায়েশা যে কখনো দেখবে, মায়েশা তা ভাবতেও পারেনি। কানের মধ্যে এখনো বেজে চলছে, কারণ তোমার পাগলামিটা আমার ভালো লাগে, আর এটার জন্যই তুমি আমার প্রেমে পড়েছো। আই লাইক ইউর ম্যাডনেস মাইশু পাখি। মায়েশা বিড়বিড়িয়ে বলল, এই ম্যাডনেস চক্করে আমি সত্যি মেন্টাল হসপিটালে চলে যাব। দুপুরের কড়া উত্তাপে খা খা করছে সবকিছু। ক্যাম্পাসে বহু শিক্ষার্থীর আনাগোনা। অদূরেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের র্যাগিং হচ্ছে, আবার কোথাও ফ্রেন্ডরা মিলে আড্ডাবাজি দিচ্ছে। কিন্তু আজ মায়েশাদের পরিবেশটা ভিন্ন। সামাদ আর পৃথার সামনে বিয়ে উপলক্ষে ছোটখাটো সেলিব্রেশন করছে ক্যাম্পাসে। দুটো কেকের মধ্যে একটার আবার যাচ্ছে তাই অবস্থা। সবাই এখন ক্লান্ত ভঙ্গিতে বসে আছে পার্কিং সাইটে। ওদিকে র্যাগিং দেখে পৃথা এবার বলল, আমরা যে কবে এদের র্যাগিং করব? শালা মাস্টার্সের পোলাপাইনগুলো ভার্সিটি রাজত্ব করে, এদের কোনো অধিকার নাই। কিসের অধিকার? কিসের আবার র্যাগিং এর? র্যাঙ্কিং কোনো ভালো মানুষরা করে না। এই গাজাহারি কথা কে কইছে তোরে? র্যাগিং করলে ভালো ভালো র্যাগিং করবো। মনে আছে সামাদ আমাদের প্রথম দিন কি করতে বলছিল? সেটা কি আর না ভোলার মতো? মায়েশা এতক্ষণ উদাসীন ভঙ্গিতে সামাদের বাইকে বসেছিল। আনানের কথা শুনে মায়েশা আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি করছিল? আমাদের আন্ডার প্যান্ট খোলাই আর জিন্স প্যান্টের উপর পড়তে হয়েছে ব্লু জিন্সের উপর লাল টুকটুক আন্ডার প্যান্ট। কি যে বিশ্রী লাগছিল। হো হো করে হেসে ওঠে সবাই। আনানের মুখ ফাটা বেলুনের মতো চুপসে আছে। অর্পি কোনো রকমে হাসি থামিয়ে বলল, ইস, আমার তো কল্পনা করতেই হাসি আসছে। তোরে তো পুরাই সুপারম্যান লাগছিল, তাই না রে? জ্যাঙ্গাম্যান লাগছে পুরো আমারে। থাক, তোর আর কল্পনা করতে হইব না। আনানের কল্পনা শব্দটা শুনতেই মাইশার হাসিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। গত রাতে আয়াতকে নিয়ে একটা ভয়ঙ্কর কল্পনা করেছিল ও। সেটা ভাবতেই মাইশা যেন লজ্জা পেয়ে যায়। অর্পি এবার বলল, তোর আবার কি হলো মাইশু? না না, তেমন কিছু না। অনেকক্ষণ তো হলো আড্ডা দিচ্ছি। আমি এবার বাসায় যাব। এমনিতেও বাসায় কিছু কাজ আছে। তার আগে আমার তোর জন্য একটা গিফট আছে। আনানের অগ্রাসী কণ্ঠ। মাইশা অবাক গলায় বলল, কে গিফট? আনান এবার বার্থডে স্প্রে নিয়ে মাইশার মুখ মাখামাখি করে দিল। আনান দাঁত কেলিয়ে বলল, এসে নে তোর গিফট। পুরাই পেতনি লাগছে। সাদা ফ্যানার প্রভাবে ঠিকমতো তাকাতে পারছে না মাইশা, তবুও চেঁচিয়ে বলল, হারামি কোথাকার, আজ তোর একদিন আর আমার 14 দিন। এই বলে চকলেটের আস্ত কেকটা নিয়ে আনানের দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য শয়তানটার মুখে মারবে। আনানের ভো দৌড়ের সাথে সাথেই মাইশাও পিছে ছুট দিল। চিল্লিয়ে বলল, আনন্দ থাম, আজ তোর ধলা মুখটারে যদি কাইল্লা না করেছি আমার নামও মাইশা না। সারা পার্কিং সাইড গমগম করছে এই পরিস্থিতিতে। মাইশা কেকটা আনানের দিকে ছুঁড়ে মারতেই দুর্ভাগ্যবশত তা আনানের মুখে না লেগে লাগলো অন্য কারো মুখে। থেমে গেল মাইশা।
সাথে হই হুল্লোড়টাও। মাইশা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আগন্তুকের পাশে দাঁড়ানো মানুষটার দিকে। শাওন দাঁড়িয়ে আছে। তবে যে ছেলেটার মুখে মাইশা কেক ছুঁড়ে মারল সেটা কি তবে? মাইশা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? নিজের মুখে আচমকা কেউ কেক ছুঁড়ে মারাতে প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল আয়াত। সাদা শার্ট আর মুখের অনেকাংশে এভাবে চকলেট কেক ভরে থাকতে দিলেও হতভম্ব হয়ে গিয়েছে। এর থেকেও আরো বেশি অবাক হয়েছে তার মুখ বরাবর দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মেয়েটার মুখেও অনেকাংশে বার্থডে স্প্রের ফেনা দিয়ে মাখানো। তার থেকেও আরো আজব ব্যাপার, মেয়েটা অন্য কেউ না, মাইশা। ওদের কাছে এক প্রকার দৌড়ে আসলো সামাদ, পৃথা আর অর্পি। এই সুদর্শন চকলেট ম্যানকে দেখে সবাই যেন কিং কর্তব্য বিমূঢ়। মাইশা এবার কি করবে ভেবে পাচ্ছে না। অদূরেই আনান কাছুমাছু হয়ে এগিয়ে আসছে। মাইশার ইচ্ছে করছে এই আনানকে এখন ড্রেনে চুবিয়ে মারতে, কিন্তু এখন এই পরিস্থিতি নেই। ব্যতিব্যস্ত হয়ে আয়াতের কাছে এগিয়ে বলল, আই এম সরি। আমি ইচ্ছে করে আপনাকে কেক ছুঁড়ে মারিনি। আয়াতের রাগ হচ্ছে এবার, প্রচন্ড রাগ। এই পাগলাটে মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে প্রতিবারই উল্টোপাল্টা কিছু না কিছু হচ্ছে। কোনো মতে মুখ মুছে বলল, কেক কি ছুঁড়ে মারার জিনিস স্টুপিড? আমার মুখ শার্ট সবকিছু ক্রিমে ভরে গেল। মাইশা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। এই ছেলেটাকে নিয়ে এতটা জল্পনা কল্পনা করে অথচ মুখোমুখি দাঁড়িয়ে মাইশা যেন, ওই বেড়া, তোর সাদা শার্টের চকলেটের ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে, এই নিয়ে প্রফেসরের কাছে যেতে পারবি? আমি আর যাবো কিভাবে? এক কাজ করো, তুই ফাইলগুলো নিয়ে যা, আমি যাব না। কিন্তু কি? স্যারের কাছে এমনি চকলেট ভূত হয়ে যাব? নিজের যে ওর। শাওন তীক্ষ্ণ চোখে মাইশার দিকে তাকায়, চুটকি বাজিয়ে বলল, মাইশা কিছু বলতে যাবে, আয়াত চেঁচিয়ে বলল,